আজকে লাইফ সায়েন্স ক্লাসে আমি যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হৃদরক্ত সংবহনতন্ত্র বা কার্ডিওভাস্কুলার সিস্টেম। আজকে তৃতীয় ক্লাস। প্রথম দুটো ক্লাসে আমি কিন্তু ব্লাডের ডিটেলস আলোচনা করেছি, আমি রেকর্ডিং তোমাদের গ্রুপে দিয়ে রেখেছি। যারা পরে জয়েন করেছো একটু রেকর্ডিং দেখে নিও, তাহলে দেখবে এই সিকোয়েন্সটা পরপর বুঝতে পারবে। আজকে যেটা আলোচনা করব একদম হৃদরক্ত সংবহনতন্ত্রের বেসিক পার্ট বা একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে হৃৎপিণ্ড ও তার কার্যাবলী সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে একটু জেনে বলে নিই যে এই যে হৃদরক্ত সংবহন তন্ত্র, ভালো করে শুনে নাও। এই যে হৃদরক্ত হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছি আমার দুটো জায়গায় একটু প্রবলেম হচ্ছে, আমি এখন বলবো না পরে বললে হবে? পরে পরে বলো, আমাকে একটু এগিয়ে নিই তারপরে বলো আমাকে। ঠিক আছে, আমি একটু এগিয়ে নিই, তারপরে আমি তোমাকে জিজ্ঞেস করে নেবো, মনে থাকবে আমার, তোমাকে জানিয়ে দিও। ঠিক আছে, চল। দেখো, এই যে হৃদরক্ত সংবহন তন্ত্র, এটাকে সাধারণত কটা ভাগে ভাগ করতে পারি? এটাকে ভাগ করতে পারি দুটো ভাগে। ঠিক, আমরা এইভাবে ক্লাসটা এগিয়ে নিয়ে যাবো। ফার্স্ট, সেটা হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। ওকে, প্রথম অংশ হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট, আর দ্বিতীয় অংশ কি? বিভিন্ন রক্তবাহু। ওকে, এই রক্তবাহুগুলো ক প্রকার? কে বলতে পারে এই রক্তবাহ ক প্রকার? বলতে পারবে যে ব্লাড ভেসেল বা রক্তবাহ এটা ক প্রকার? প্রিয়াঙ্কা বলা যাবে? বৈশাখী বলতে পারবে? রিয়া বলা যাবে? এই রক্তবাহ ক প্রকার? এই রক্তবাহ আবার তিন প্রকার। হ্যাঁ কি না? আমরা এগুলো সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে। কি কি? ধমনী, শিরা ও রক্তজালক। ধমনী, শিরা ও রক্তজালক। হ্যাঁ কি না? দেখো, আমরা তাহলে কীভাবে এই চ্যাপ্টারটা পড়া স্টার্ট করব। প্রথমে মানে হিউজ পার্টটা কভার করবে এই হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড সম্পর্কে ডিটেলস জানতে হবে। তারপরে সামান্য টপিক রয়েছে, সেটা হচ্ছে রক্তবাহ নিয়ে। রক্তবাহ নিয়ে অতটা ডিটেলস আমাদের ব্যাপার নেই, তবে হৃৎপিণ্ড সংক্রান্ত কিন্তু আমাদের ডিটেলস জানতে হবে। ওকে, চলো তাহলে প্রত্যেকে হেডিং করো। আজকের টপিক প্রথম গুরুত্বপূর্ণ, হৃৎপিণ্ড বা হার্ট। নোট ডাউন করো, হৃৎপিণ্ড বা যেটাকে আমরা ইংলিশে বলি হার্ট। এই হৃৎপিণ্ড, যদি প্রথমেই হৃৎপিণ্ড সম্বন্ধে আলোচনা করা হয়, হৃৎপিণ্ডের যে টপিকটা জানার দরকার সেটা হচ্ছে অবস্থান। বলতে পারবে মানুষের শরীরে কোন জায়গায় হৃৎপিণ্ড অবস্থান করে? আমরা বুকে হৃৎপিণ্ড থেকে প্রত্যেকে জানি, কিন্তু সায়েন্টিফিক্যালি বা অ্যানাটমিক্যাল দিক থেকে বলতে গেলে এরকম বুকে এই কথাটা তো বলা যায় না। তাহলে এক প্রপার বলতে হলে কোন জায়গায় বলা উচিত? বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে হৃৎপিণ্ডের অবস্থা? শুনতে পেলাম না কতটা হলো, বলো বলো। লাংসের উপরে বাম দিকে। হ্যাঁ, জায়গাটার নাম কি? একদম ঠিক, লাংসের ওপরে ঠিক নয়, লাংসের বাঁধিপ ঘেসে, লাংসের একটু সামনের দিকে। জায়গাটার নাম কি? দেখো, মানে লিখে রাখো, হৃৎপিণ্ডটি বক্ষগহ্বরে কোশ্চেন আছে কিন্তু মেডিয়াস্টিনাল স্থানে স্থানে ফুসফুস দুটির মাঝে, অর্থাৎ লাংসের দুটি লাংসের মাঝে, ফুসফুসের মাঝে মাঝে কিছুটা বাঁ দিক ঘেঁষে অবস্থান করে। কিছুটা বাঁ দিক ঘেঁষে অবস্থান করে। ওকে, অসুবিধা থাকলে বলবে আমাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এরকম, এই মেডিয়াস্টিনাল স্থানটা কিন্তু এটা দিয়ে কিন্তু কোশ্চেন আছে যে কোন স্থানে অবস্থান করে। এই নামটাকে মেডিয়াস্টিনাল স্থান বা যেটাকে বলি মেডিয়াস্টিনাল স্পেস। অসুবিধা নেই কিছু। চলো নেক্সট, অবস্থানের পর যেটা জানার দরকার, শেপ বা আকৃতি। তাহলে হৃৎপিণ্ডর আকৃতি আমরা ছোটোবেলা থেকে ক্লাস 7-8 থেকে প্রত্যেকেই কম বেশি জানি। আকৃতি অ্যাকচুয়ালি কীরকম বলা যাবে? ভালো করে শুনে নাও। মানুষের হৃৎপিণ্ডটি পেশিবহুল, ফাঁপা এবং কি শাঙ্কবাকার। নোট ডাউন করো, পেশিবহুল, হৃৎপেশি দ্বারা গঠিত, ফাঁপা ও শাঙ্কবাকার। ওকে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। এবার চলে এসো যেটা জানার দরকার আমাদের, যে ওজন। ওজন কিন্তু যদি আকৃতির আন্ডারে যদি ওজন বলি, এই ওজন নারী ও পুরুষ হিসাবে কিন্তু ডিফার করে। ওকে, পুরুষদের ওজন কতটা? লিখে রাখো, পুরুষদের ওজন 280 থেকে 340 গ্রাম। আর স্ত্রী দেহের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ওজন কত? 230 থেকে 280 গ্রাম। ওকে, আর একটা টাইপের কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়, ভালো করে শোনো, যে পুরুষদের যে হৃৎপিণ্ডের ওজন, তা সমগ্র দেহের ওজনের তুলনায় কত পার্সেন্ট?
নোট ডাউন করো 0.45%। এই পার্সেন্টেজ কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে কিসের পার্সেন্ট বললাম এটা তোমরা লিখে নিতে পারো, যে একটি মানব শরীরের ওজনের দেহের মোট ওজনের তুলনায় একটি হৃৎপিণ্ডের ওজন 0.45% কার দেহে? পুরুষ দেহে। আর এই একই ক্ষেত্রে নারীদের কতটা? 40%। এই দুটো পার্সেন্ট একটু মনে রাখতে হবে। তাহলে পার্সেন্টটা কিসের কিসের বললাম বুঝতে পারলে? সমগ্র দেহ ওজনের তুলনায় হৃৎপিণ্ডের পার্সেন্টেজ। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো নেক্সট, চলে প্রথম অবস্থান বললাম, আকৃতি বললাম। নেক্সট নোট ডাউন করবেন আবরণ। আবরণ, আবরণ। হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? কে বলতে পারে? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। অনেকেই জানো এটা, পেরিকার্ডিয়াম। দেখো যেগুলো পড়াবো না বা যেগুলো করবে সেগুলো কিন্তু প্রত্যেকে কম বেশি জানা, শুধুমাত্র আমার কাজ এটাই গুছিয়ে তোমাদের কাছে রেডি করে দেওয়া, পরীক্ষার সময় যাতে সুবিধা হয়। এবার এই পেরিকার্ডিয়াম ভালো করে শোনো, এই পেরিকার্ডিয়াম কটা স্তর বিশিষ্ট হয়? এই পেরিকার্ডিয়াম কিন্তু দ্বিস্তর বিশিষ্ট। দ্বিস্তর বিশিষ্ট। দেখো যেই দ্বিস্তর কথাটা বললাম তখনই সেকেন্ড যেটা কোশ্চেন চলে আসে, এই দ্বিস্তর বলতে কি কি স্তর বলা যাবে? ভেরি গুড। একটা ভিসেরাল, একটা প্যারাইটাল। একটা ভিসেরাল স্তর আর একটা কি, আর একটা প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তর। এই যে ভিসেরাল স্তর যেটা বলছি, দেখো আমি স্তর কথাটা লিখে দেওয়া উচিত, শুধু ভিসেরাল কথার কোনো ইয়ে নেই। ভিসেরাল স্তর, প্যারাইটাল স্তর। কোনটাকে ভিসেরাল বলি, কোনটাকে প্যারাইটাল বলি, এটা কিন্তু কোশ্চেন। ব্যাস, ভিতরের কথা লিখে নাও, ভিতরের স্তরটি, ভিতরের দিকের স্তরটি হচ্ছে ভিসেরাল আর বাইরের দিকের স্তরটি হচ্ছে প্যারাইটাল। বাইরের দিকে হচ্ছে প্যারাইটাল। ওকে, হ্যাঁ কি না? মনে থাকবে। এবার ভালো করে শোনো, এই যে দুই স্তরের, এটা একটা স্তর, এটা একটা স্তর, এই যে দুই স্তরের মাঝামাঝি, ভালো করে শুনবে, এই যে মাঝামাঝি যে গহ্বর, এই গহ্বরটায় কি বলে? লিখে নাও, মাঝের গহ্বর। মাঝের গহ্বরটিকে কি বলে? কে বলতে পারে? পেরিকার্ডিয়াল গহ্বর। ভেরি গুড। বা লিখে নাও যে হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি বা পেরিকার্ডিয়াল গহ্বর। পেরিকার্ডিয়াল গহ্বর। ওকে, এই গহ্বরটিকে বলা হয় পেরিকার্ডিয়াল গহ্বর। যা যা কি দ্বারা পূর্ণ থাকে? যা পেরিকার্ডিয়াল ফ্লুইড বা পেরিকার্ডিয়াল তরল দ্বারা পূর্ণ থাকে। নোট ডাউন করে নাও, পেরিকার্ডিয়াল তরল দ্বারা পূর্ণ থাকে। তরল দ্বারা পূর্ণ থাকে। এবার একটা জিনিস মনে রাখবে, এটা মানবদেহের বিভিন্ন অঙ্গে এটা দেখতে পাই, কোনো দুটি স্তরের মাঝে যদি কোনো তরল দ্বারা পূর্ণ থাকে, সেই তরলের কাজ কি? সেই তরলের কাজ কি? কোনো কিছু বাধা থেকে প্রতিরোধ করা। আর একটা কাজও আছে, আর একটা কাজও আছে। এই যে হৃৎপিণ্ড ক্রমান্বয়ে সংকোচন প্রসারণ হয়, তাহলে সংকোচন প্রসারণ জনিত যে ঘর্ষণ, এই যে ঘর্ষণটা, এই ঘর্ষণটা রোধ করে কিন্তু এই তরল। আমরা এটা মেকানিক্স বা কোনো মেশিনের ক্ষেত্রেও দেখি, যে যে জায়গায়, এমনি আমাদের বাড়ির কবজাতে বলো বা কোনো জায়গাতেও দেখি, যে যেখানে জিনিসটি কোনো যন্ত্র যখন বেশি ঘর্ষণ সৃষ্টি করে, সেখানেই আমরা গ্রিজ বা তেল লাগাই, হ্যাঁ কি না? যাতে ঘর্ষণ বলটা কম হয়, জিনিসের ক্ষতি কম হয়। একইভাবে দুটি স্তরের মধ্যে যদি ফাঁকা জায়গা থাকতো বা যদি কোনো তরল না থাকতো, তাহলে হৃৎপিণ্ডের ক্রমান্বয়ে যে সংকোচন প্রসারণের জন্য যে যান্ত্রিক আঘাত বা একটা যে ঘর্ষণ, এতে কি হতো? হৃৎপিণ্ডের বহিস্থ আবরণ পেরিকার্ডিয়াম ক্ষতি হতো। তো সেটা রোধ করার জন্য কিন্তু এই পেরিকার্ডিয়াল তরল পূর্ণ করা থাকে। হচ্ছে, অসুবিধা নেই কিছু। চলো নেক্সট যেটা জানার দরকার, যে হৃৎপিণ্ডের প্রাচীর। এতক্ষণ বললাম আবরণ, এরপরে বলবো হচ্ছে প্রাচীর। দেখো প্রাচীরের আবরণের পার্থক্য কি, কে বলতে পারে? প্রাচীর আর, হ্যাঁ ভেরি গুড, সুন্দর। প্রাচীরের আবরণের পার্থক্য কি? আবরণ বলতে জাস্ট ঘিরে রয়েছে, হ্যাঁ কি না? আর প্রাচীর বলতে ভিতরের যে অলিন্দ নিলয় বা বিভিন্ন যে পেশি বা কপাটিকা বা ধমনী বা শিরার যে অংশ প্রবেশ করেছে, সেইগুলোকে প্রোটেক্ট করার জন্য হৃৎপিণ্ডের ত্রিস্তর বিশিষ্ট প্রাচীর বর্তমান। নোট ডাউন করো, ত্রিস্তর বিশিষ্ট, অর্থাৎ 3টি স্তর বিশিষ্ট প্রাচীর বর্তমান। প্রাচীর বর্তমান 3টি স্তর কথা উল্লেখ করার সঙ্গে সঙ্গেই আমার যেটা জানতে হবে, পরপর 3টি স্তর। ওকে, ফার্স্ট 1 নম্বর কি বলতে পারি? দ্যাট ইজ এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম একটু তাড়াতাড়ি নোট ডাউন করবে, আজকে কিন্তু ফুল শেষ করব। এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম কোনটা? এপিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের
বাইরের স্তর, হৃৎপিণ্ডের বাইরের স্তর। ওকে, হ্যাঁ কি না? চলো 2 নম্বর নোট ডাউন করবে, মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম এটা কি? এটা হচ্ছে মধ্যস্তর বা মাঝের স্তর, এটা হৃৎপিণ্ড প্রাচীরের মধ্যস্তর, কোনো অসুবিধা নেই। চলো 3 নম্বর কি? 3 নম্বর নোট ডাউন করবে, এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম কি? এন্ডোকার্ডিয়াম হচ্ছে ভিতরের স্তর। হয়েছে কিনা বলবে। এই 3টে স্তর কিন্তু একসঙ্গে হৃৎপিণ্ড প্রাচীর গঠন করে। এগুলো কিন্তু কোশ্চেন আছে যে মাঝের স্তরের নাম কোনটি, ভিতরের স্তর কোনটি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে। এবার যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রাখো, ভিতরের স্তর লিখে রাখো, এটি কপাটিকা গঠন করে। এটি কপাটিকা গঠন করে, কারণ আমি কম্পিটিটিভে কোশ্চেন আসতে লক্ষ্য করেছিলাম যে হৃৎপিণ্ডের প্রাচীরের কোন স্তর কপাটিকা গঠন করে? ভিতরের স্তর, অর্থাৎ এন্ডোকার্ডিয়াম খাঁজ বা বিভিন্ন আকৃতি সাহায্যে বা আকৃতি গঠনের মাধ্যমে কি করে? কপাটিকা গঠন করে। হচ্ছে, কোনো অসুবিধা বা কোনো সমস্যা থাকলে আমাকে বলবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো বোঝা গেছে? এস অর নো? চলো তাহলে এই যে বেসিক যেগুলো পড়লাম, প্রথমে কি পড়লাম? যে অবস্থান, আকৃতি, আবরণ, প্রাচীর। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। আচ্ছা, প্রত্যেকে এতটা হয়েছে, আমি উল্টাতে পারি পেজ? রেসপন্স করো প্রত্যেকে। ওকে ওকে, চলো দেখো নেক্সট প্রত্যেকে হেডিং করো, হৃৎপিণ্ডের গঠন। নেক্সট প্রত্যেক হেডিং করো, হৃৎপিণ্ডের গঠন, স্ট্রাকচার অফ হার্ট, হিউম্যান হার্ট। দেখো একটু ছবি আঁকা প্রয়োজন। দেখো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাতে পেন দিয়ে যতটা পারি আঁকার চেষ্টা করছি, তোমরা দেখো সেইভাবে কীরকমভাবে হৃৎপিণ্ডের ব্যবস্থা। দেখো দেখো স্ট্রাকচার ওয়াইজ কীরকম হয়। দেখো বেসিক স্ট্রাকচার হচ্ছে হৃৎপিণ্ডের এরকম। এই হৃৎপিণ্ডের এই স্ট্রাকচারের উপর বাকিগুলো কীভাবে ডিপেন্ড করে ভালো করে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। একটু যেভাবে আঁকছি চেষ্টা করো আঁকার, যদিও আমি তোমাদের ছবি বা পিডিএফ আমি পরবর্তী ক্ষেত্রে পাঠিয়ে দেবো, তবে তাও তোমরা একটু দেখে রাখো, যে তাহলে অবস্থানগুলো বলতে আমার সুবিধা হবে। ওকে, বেসিক স্ট্রাকচার কিন্তু এটা। এবার এর পরে কীরকম স্ট্রাকচার হয়, বা এর পরে কী কী প্রকোষ্ঠ বর্তমান, বা এই প্রতিটা প্রকোষ্ঠের মধ্যে আবার কি কি উপাদান থাকে বা কি ব্যাপার, এগুলো আমরা পরের ডিটেলসে আসছি। দেখো হৃৎপিণ্ডের স্ট্রাকচার বলতে বেসিক স্ট্রাকচার যদি আমরা কারোর ক্ষেত্রে দেখি তাহলে এটাই। এবার প্রত্যেকটা কোনটা কি বলে আমরা জানি, যে কটি প্রকোষ্ঠ বর্তমান হৃৎপিণ্ডের, কে বলবে? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটা? 4টি। তাহলে প্রকোষ্ঠ হিসাবে বলতে পারলে 4টি বলি। 4টি বলতে অ্যাকচুয়ালি প্রধান হচ্ছে দুটো, একটা অলিন্দ আর একটা কি নিলয়। একটা অলিন্দ একটা নিলয়। এবার অলিন্দকে আবার প্রত্যেকটা দুটো ভাগ, কি কি? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, হ্যাঁ কি না? এটা হচ্ছে বেসিক পার্ট। এবার চলে এসো, আমরা যে ছবি আঁকলাম, এর ডান দিক বাঁ দিক কোনটা? দেখো এটা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়, এর ডান দিক বাঁ দিক কোনটা বলতে পারবে? দেখো আমাদের খাতার ডান দিক কোনটা? খাতার ডান দিক এইটা। খাতার বাঁ দিক কোনটা? এইটা। কিন্তু যখন কোনো আমরা হিউম্যান বডির কোনো কিছু আঁকবো না, ব্যাপারটা উল্টে যায়। কারণ আমরা তো সামনে একটা গঠন প্রস্থচ্ছেদ আঁকছি, মানে গঠন একটা লম্বচ্ছেদ আঁকছি, তাই এর বাঁ দিক কোনটা হয়? বাঁ দিক হচ্ছে এই পার্টটা। ডান দিক কোনটা? ডান দিক হচ্ছে এই পার্টটা। তাহলে যদি কাল্পনিকভাবে একটা এইভাবে দেখো, তাহলে ওপরের যে এই অংশটা, এটা কি? বাম অলিন্দ।
এটা কি, এই সরি, হ্যাঁ এটা বাম অলিন্দ, এটা ডান অলিন্দ, এটা নিচের পাটটা কি ডান নিলয়, এ পাটটা কি বাম নিলয়। এবং প্রত্যেকটা গঠনের যেটা দেখা যায় নিচের অংশে অর্থাৎ নিলয়ের যে নিচের অংশে একটা পুরু পেশির আস্তরণ লক্ষ্য করা যায়। যে পেশিটাকে কি বলা হয়, যে পেশিটাকে বলা হয় কি বলা হয় বলতে পারবে? হৃৎপেশি। যে পেশির ক্রম সঞ্চালনে কি হয়, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ সম্ভব হয়। এরপরে দেখো তোমাদের গঠনের মধ্যে এটা সমস্যা ক্রিয়েট করছে এই সমস্ত যে শিরা উপশিরা যেগুলো প্রবেশ করেছে। দেখো শিরা উপশিরা কি প্রবেশ করেছে, এখানে আরও এর বিভিন্ন ভাগ রয়েছে, ভালো করে শোনো না। এই যে ওপরের যে সব থেকে বৃহত্তম যে দেখতে পাচ্ছ রক্তবাহ, এটা কি বলা হয়? এটা হচ্ছে মহাধমনী। ভেরি গুড, এই তো অনেকেই জানো মহাধমনী। তারপরে এই পার্টটা কি, এইটা কি, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। ওকে, হ্যাঁ কি না? এইগুলো মোটামুটি। আর এই পার্টটা কি, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। জেনে রাখো পরবর্তী ক্ষেত্রে, মানে আমি বলছি না যে ছবি আঁকতেই হয় বা ছবি ইম্পর্টেন্ট, তোমার তো আর গঠনের লম্বচ্ছেদ আঁকতে হয় না, আমি এটুকু শুধু মনে রাখো। এরপর দেখো এই যে মাঝের পাটটা দুটো নিলয়কে দুটো ভাগ করেছে, এটা কি, এটা হচ্ছে আন্তঃনিলয় পর্দা, যা দুটো নিলয়কে পরস্পর ভাগ করেছে। মোটামুটি গঠন হিসেবে এরকম, এটা মনে রাখো, এটা মনে রাখো। এর রেসপেক্টে আমি বিভিন্ন কি বলবো, বিভিন্ন ধমনী শিরা কোথায় প্রবেশ করেছে বা কোথায় আছে না আছে আমরা সেগুলো দেখব। তাহলে যদি বলি কোনো হৃৎপিণ্ডের গঠন চারটে অংশ আমরা জানলাম, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এছাড়া বিভিন্ন রক্তবাহগুলো বিভিন্ন অংশে কিন্তু প্রবেশ করেছে, হ্যাঁ কি না? এই প্রবেশ যেখানে করেছে, ভালো করে শুনবে, এই যে যেখানে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশে যেখানে নিলয় বা অলিন্দে যেখানে ধমনী বা শিরা প্রবেশ করেছে, সেখানে প্রত্যেকটা সংযোগস্থলে কি বর্তমান, সেখানে কিন্তু কপাটিকা বর্তমান। এই কপাটিকাগুলোর কোথায় বর্তমান, এই কপাটিকাগুলোর কাজ কি, এটা পরীক্ষার জন্য এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়েছে। চলো প্রত্যেকে হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ, যে হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ। আমাদের 6টা নাম কিন্তু পড়তে হবে, হেডিং করবে, দেখি কার কার মনে আছে। হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ, কপাটিকা সমূহ। ওকে, চলো ফার্স্ট যে হৃৎপিণ্ডে 6টা কপাটিকার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ সেটা কি, দ্বিপত্র কপাটিকা বা যেটাকে বলি আমরা বাইকাস্পিড ভালভ বা বাইকাস্পিড কপাটিকা। কপাটিকাকে ইংলিশে ভালভ বলা হয়, যাকে বাংলায় বলা হয় দ্বিপত্র কপাটিকা, বা আর একটা নামও আছে মাইট্রাল ভালভ। যে কোনো দিয়ে কোশ্চেন আসতে পারে, এই 3টে নাম বলে দিলাম, বাইকাস্পিড কপাটিকা বা দ্বিপত্র কপাটিকা বা মিট্রাল বা মাইট্রাল ভালভ হচ্ছে। এবার প্রথমেই যেটা বাইকাস্পিডের যেটা প্রথমেই যেটা জানার দরকার, অবস্থান কোথায় এদের লক্ষ্য করা যায় বা কোথায় এদের দেখা যায়। নোট ডাউন করো, বাম অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে, বাম অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে। কোশ্চেন আছে কিন্তু, বাম অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে। তাহলে এই কপাটিকা কোথায়, বাম দিক। এবার চলে এসে ছবি দেখো, ছবির বাম দিক কোনটা, ছবির বাম দিক হচ্ছে এই দিকে। তাহলে এটা হচ্ছে অলিন্দ, এটা নিলয়। তাহলে এর যে মিডল পার্ট, এইখানে কি বর্তমান, এখানে কিন্তু এই দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিড ভালভ কিন্তু বর্তমান। এবার চলো দেখো দ্বিপত্র কপাটিকাকে বলার কারণ কি, বলার কারণ কি দ্বিপত্র কেন, কারণ এর দুটি পাল্লা বর্তমান, দুটি পাল্লা বর্তমান। দুটি পাল্লা বলতে আমরা প্রত্যেকেই জানলা বা দরজা সম্পর্কে জানি। আমাদের কোনো জানলা বা কোনো দরজা, জানলা কথাটা বাদ, জানলা কথাটা শুনতে একটু অন্যরকম লাগবে, দরজার দুটো পাল্লা বর্তমান, কোনো ক্ষেত্রে একটা পাল্লা, কোনো ক্ষেত্রে 3টে পাল্লা বা 4টে পাল্লাও থাকে। নর্মাল কোনো বাড়ির দরজা কি হয়, দুটো পাল্লার থাকে, অর্থাৎ দুদিক মানে দুটো পাল্লা খুলতে হয়। এই পাল্লার সঙ্গে এই কপাটিকার সঙ্গে দরজার কিন্তু একটা মিল পাওয়া যায়। কি মিল, ভালো করে দেখো, আমরা যে দরজা খুলি, দরজা কি দুদিক দিয়ে খোলে, তা কিন্তু নয়। হয় বাইরের দিকে খোলা যায় টেনে, বা ভিতর দিকে ঠিলে খোলা যায়। কখনো দেখেছো বাইরের দিকে খোলাও যাচ্ছে আর ভিতর দিকে টানাও যাচ্ছে? হয় না। আমাদের সেই কারণে কোনো রুমের মাঝখানে চৌকাঠ বর্তমান, যা জিনিসটাকে আটকায়, হ্যাঁ কি না? এটা তো আমরা কম বেশি জানি। সেই রকমই এখানের যে প্রত্যেকটা কপাটিকা, এর একটাই কাজ, রক্তকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দেওয়া, কিন্তু বিপরীত দিকে যাতে না যেতে পারে সেটা আটকানো। তাহলে এর কাজ কি বলতে পারি, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। এর কাজ কি,
এর কাজ হলো বাম অলিন্দ থেকে রক্তকে বাম নিলয়ে যেতে দেওয়া, কিন্তু বিপরীত দিকে আসতে বাধা দেওয়া। হচ্ছে, তাহলে কাজ লিখে রাখো, রক্তকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যেতে সাহায্য করা। বাকি পার্টটা আমি লেখাচ্ছি না, তোমরা শুনে লিখে নাও যে যেতে সাহায্য করা, সেই সঙ্গে রক্তকে বিপরীত দিকে যেতে বাধা দেওয়া। অর্থাৎ রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয় যাবে, কিন্তু কখনোই বাম নিলয় থেকে বাম অলিন্দে যেতে পারবে না। কথাটা বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বুঝতে পারলে? তাহলে কপাটিকার কাজ বা কপাটিকার ব্যাপারটা ডাউট ক্লিয়ার? ইয়েস অর নো? চল, কোনটা, কোন জায়গাটা বলবো, বলো কোন জায়গাটা? শুনতে পেলাম না, বলো কোন জায়গাটা? রক্তকে বাম অলিন্দ ও নিলয় সংযোগস্থলে বর্তমান, রক্তকে বাম অলিন্দ থেকে বাম নিলয় যেতে সাহায্য করছে, কিন্তু বিপরীত দিকে ফেরত আসতে আগে আটকে দেয়। বুঝতে পারলে? এটা ওয়েটা একমুখী, অর্থাৎ অলিন্দ থেকে নিলয়ে যাবে, কিন্তু নিলয় থেকে অলিন্দের ফিরে আসবে না। হচ্ছে, চলো নেক্সট প্রত্যেকে নোট ডাউন করবে। 2 নম্বর, ত্রিপত্র কপাটিকা, যাকে ইংলিশে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। বলো এর অবস্থান কোথায়, কি মনে হয় এর অবস্থান কোথায়? ডান অলিন্দ, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। লিখে নাও, ডান অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে। নোট ডাউন করেছো? এরপরে এটা কি? ত্রিপত্র মানে শুনতে পাচ্ছ, মানে বুঝতে পারছো যে এটা হচ্ছে তিনটি পাল্লাযুক্ত। ওকে, তাহলে যে কোনো দরজা তিনটে পাল্লা, এটা খুব একটা দেখা যায় না, কিন্তু তুমি কোনো জানলা দেখতে পাও যার তিনটে পাল্লা বর্তমান। হ্যাঁ কি না? তাহলে একটাই জানলা লাগানোর উপায় যার পাল্লার সংখ্যা 3টি। তাহলে এরকম যদি কপাটিকাতে 3টি এরকম বিশেষ গঠন থাকে, তাহলে তাকে ত্রিপত্র কপাটিকা বলতে পারি। তাহলে বলতে পারে বুদ্ধি করে এর কাজ কি হবে, ঠিক আগেরটার মতো। এই কে বলতে পারে? ডান অলিন্দ থেকে দূষিত রক্তকে ডান নিলয়ে মানে তাহলে রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যেতে সাহায্য করে, কিন্তু বিপরীত দিকে যেতে বাধা দেয়। নোট ডাউন করে নাও, রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যেতে সাহায্য করে। বাকিটা আমি লেখাচ্ছি না, তোমরা কিন্তু প্রত্যেকে লিখে নিও। সাহায্য করে, কিন্তু বিপরীত দিকে আসতে বাধা দেয়। হচ্ছে, কিন্তু বিপরীত দিকে আসতে বাধা দেয়, লেখা হচ্ছে। চলো নেক্সট 3 নম্বর, একটু তাড়াতাড়ি লিখবে, যে পালমোনারি কপাটিকা। এই পালমোনারি কপাটিকা কি? দেখো, এই সম্বন্ধে ডিটেলস জানতে হবে। এটা কোথায় অবস্থান করে? নোট ডাউন করবে, ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে। জলদি নোট ডাউন করো, ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে। ওকে, এখানে এটা কি ধরনের কপাটিকা? এক লাইন লিখে নি, দ্যাট ইজ অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। দেখো, এরপরে এই যে প্রথমেরটা দুটো পাল্লা যুক্ত, তারপরটা 3টে পাল্লা যুক্ত, এরপরে যে পরপর 4টে বলবো, এই 4টে কিন্তু অর্ধচন্দ্রাকৃতি। এখানে কিন্তু কোনো পাল্লার ব্যাপার স্যাপার নেই। হচ্ছে, তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে ডান নিলয় থেকে রক্তকে ফুসফুসীয় ধমনী যেতে দেয়, কিন্তু বিপরীত দিকে আসতে বাধা দেয়। লিখে রাখো, ডান নিলয় থেকে রক্তকে ফুসফুসীয় ধমনী যেতে দেয়, রক্তকে ফুসফুসীয় ধমনীতে যেতে সাহায্য করে বা যেতে দেয়। কিন্তু একইভাবে আমি আর লেখালাম না, তোমরা প্রত্যেকে নোট ডাউন করে নাও যে বিপরীত দিকে যেতে কিন্তু বাধার সৃষ্টি করে। হচ্ছে, চলো 4 নম্বর পালমোনারি পর লিখে নাও, অ্যাওর্টিক কপাটিকা।
অ্যাওর্টিক কপাটিকা। হচ্ছে এই অ্যাওর্টিক কপাটিকা কি লিখে নাও, কোথায় অবস্থান করে লিখে নাও, বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে, বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে, মহাধমনীর সংযোগস্থলে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এটাও কি আমি লেখাচ্ছি না, অ্যাওর্টিকটাও কি অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। হয়েছে, তাহলে এর কাজ কি, কি মনে হয় নিজেরাই বলো, বলা উচিত কেউ একজন বলো, এর কাজ কি মনে হচ্ছে অবস্থানের রেসপেক্টে, বলো কেউ একজন। ব্যাস, তাহলে রক্তকে আসতে বাঁধে, তাহলে রক্তকে বাম নিলয় থেকে মহাধমনীতে যেতে সাহায্য করে, বাম নিলয় থেকে মহাধমনীতে যেতে সাহায্য করে, মহাধমনীতে যেতে সাহায্য করে। ওকে, দেখো অবস্থায় মনে রাখলেই কিন্তু তোমাদের কাজ আশা করি মনে থেকে যাবে। হয়েছে, তাহলে আমরা 4টে কপাটিকা পড়লাম, দ্বিপত্র, ত্রিপত্র, পালবোলাটি, অ্যাওর্টিক। আরও 2টো কপাটিকা আছে যেটা কিন্তু ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও, যে থিবেসিয়ান কপাটিকা। আশা করি আগেগুলো লেখা হয়ে গেছে, একটু তাড়াতাড়ি লিখতে হবে। চলো 5 নম্বর নোট ডাউন করবে, থিবেসিয়ান কপাটিকা, থিবেসিয়ান কপাটিকা। এই থিবেসিয়ান কপাটিকা কোথায় থাকে প্রিয়াঙ্কা বলতে পারবে, কেউ বলা যাবে এটা থিবেসিয়ান কপাটিকা কোথায় পড়তো? করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে। হ্যাঁ, তাহলে নোট ডাউন করো, করোনারি সাইনাস, করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে, করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে। ওকে, অসুবিধা নেই। এটাও কি থিবেসিয়ানটা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তাহলে এর কাজ কি, এর কাজ কি বলতে পারি, রক্তকে করোনারি সাইনাস থেকে ডান অলিন্দে প্রবেশ করতে বাধা দেয়। ভালো করে শুনবে, সাহায্যের ব্যাপার নেই, বাধা দেয়। নোট ডাউন করো, রক্তকে করোনারি সাইনাস থেকে, করোনারি সাইনাস থেকে, সাইনাস থেকে ডান অলিন্দে প্রবেশ করতে বাধা দেয়, একদমই সাহায্য করে না, এটা কিন্তু একটু আলাদা, শেষ দুটো, অলিন্দে প্রবেশ করতে বাধা দেয় বা যেতে বাধা দেয়। ওকে, অসুবিধা নেই। চলো 6 নাম্বার, 6 নাম্বার নোট ডাউন করবে, ইউস্টেসিয়ান কপাটিকা, ইউস্টেসিয়ান কপাটিকা। একই রকম, শুধু তোমাদের হচ্ছে অবস্থানটা জানলেই বাকি অ্যান্সার হয়ে যাবে। কে বলতে পারবে ইউস্টেসিয়ান কপাটিকা মানবদেহের কোন অংশে বর্তমান? অবশ্যই হার্টে, হার্টের মধ্যে কোথায়? ভেরি গুড, নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে, ডান অলিন্দের সংযোগস্থলে। ওকে, এখানে কি করে, রক্তকে কি করে, ডান অলিন্দ থেকে রক্তকে নিম্ন মহাশিরাতে প্রবেশে বাধা দেয়। নোট ডাউন করবে, ডান অলিন্দ থেকে, ডান অলিন্দ থেকে রক্তকে নিম্ন মহাশিরাতে প্রবেশে বাধা দেয়, ডান অলিন্দ থেকে রক্তকে নিম্ন মহাশিরাতে প্রবেশে বাধা দেয় বা যেতে বাধা দেয়। তাহলে মনে রাখবে যে শেষ দুটো যে কপাটিকা পড়লাম আমরা, থিবেসিয়ান আর ইউস্টেসিয়ান, এরা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা অবশ্যই, আর এদের কাজ কিন্তু প্রবেশের নয়, এর কাজ হচ্ছে কোনো জায়গায় যেতে বাধা দেওয়া। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? লিখেছে প্রত্যেকে, নোট ডাউন করা হয়েছে? চলো এরপর আমার যেটা জানার দরকার, যে এই যে কপাটিকা বললাম, তাহলে কপাটিকা হচ্ছে রক্তকে বিভিন্ন জায়গায় যেতে আসতে ব্যাপারটা বাধা দিচ্ছে বা প্রবেশ করতে সাহায্য করছে। তাহলে কপাটিকাগুলো আমাদের হৃদরক্ত সংবহনতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমাদের যেটা জানতে হবে, সার্কুলেশন অফ ব্লাড বা রক্ত সংবহনতন্ত্র থ্রু হিউম্যান হার্ট, তাহলে মানব হৃৎপিণ্ডে রক্ত সংবহন। নোট ডাউন করো নেক্সট পয়েন্ট, হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডে রক্ত সংবহন, হৃৎপিণ্ডে রক্ত সংবহন হচ্ছে। তাহলে এই হৃৎপিণ্ড রক্ত সংবহন, এটার জন্য আমার জানার দরকার যেটা, যে আমরা জানি মানব হৃৎপিণ্ড স্পন্দিত হয়, কতবার স্পন্দিত হয় মিনিটে? বলতে পারবে? 72। লিখে নাও যে 72 বার।
হৃৎপিণ্ড গড়ে মিনিটে, একদম একদম এক্সাক্ট ভ্যালু না, গড়ে মিনিটে 72 বার স্পন্দিত হয়। এরপর যেটা জানার দরকার, এই যে স্পন্দন, যেটা এই যে স্পন্দনের যে উৎপন্ন হচ্ছে, এটা সংকোচন ও প্রসারণ দায়ী। সংকোচনকে কি বলে, প্রসারণকে কি বলে, এও জানা উচিত কিন্তু। সিস্টেম ডায়াস্টল। সিস্টোল ডায়াস্টোল নোট ডাউন করে নাও। হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল ও প্রসারণকে ডায়াস্টোল বলে। প্রসারণকে ডায়াস্টোল বলে। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সিস্টোল কোনটা, ডায়াস্টোল কোনটা হচ্ছে। এবার যে সংবহন যেটা ঘটবে আমি ছকের মাধ্যমে দেখাবো, তোমরা হচ্ছে ভালো করে নোট ডাউন করে নাও। ছকের মাধ্যমে কীভাবে দেখাবো তোমরা দেখে নিও। এই ছকটা মোটামুটি কেউ বুঝে যেতে পারলে তার কিন্তু আর সংবহনটা আর কোনো ডাউট হবে না, বা এখান থেকে কোনো কোশ্চেন এলে আর কোনো সমস্যা হবে না। ওকে, চলো ভালো করে বুঝবে কীভাবে থাকে। মাঝখানে একদম লেখো হৃৎপিণ্ড বলে, ছকটা একটু নোট ডাউন করে নাও। মাঝখানে লিখবে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ কি কি? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, হ্যাঁ কি না? তাহলে এই 4টে বিশেষ স্ট্রাকচার বা 4টে বিশেষ প্রকোষ্ঠ কিভাবে আমাদের এই রক্ত সংবহনতন্ত্রে গুরুত্বপূর্ণ পালন করে একটু লিখে নেওয়া দরকার। তাহলে দেখো ঠিক এইভাবে লেখো যে ডান অলিন্দ, ওকে, এদিকে দেখো ডান নিলয়, আগে এদিকটা ডান হিসাবে লিখছি, ডান নিলয় হচ্ছে। এখানে লেখো বাম অলিন্দ, এখানে লেখো বাম নিলয়। মানে তোমরা এই যে একটা হৃৎপিণ্ডকে কেন্দ্র করে এই 4টে লিখলে, এর মানে বুঝতেই পারছো যে হৃৎপিণ্ড যদি গোড়াটা হয়, হৃৎপিণ্ডের ওপর অংশটা হচ্ছে হৃৎপিণ্ডের ডান দিক, আর নিচের অংশটা হচ্ছে হৃৎপিণ্ডের বাম দিক। হলো, ভালো করে শুনবে কি হয়, কিভাবে যাচ্ছে। দেখো এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ কিন্তু অংশ রয়েছে, যেটাকে বলি আমরা ফুসফুস। যখন আমরা শ্বসনতন্ত্র পড়াবো তখনও কিন্তু ফুসফুসের সঙ্গে হৃৎপিণ্ডের পারস্পরিক সম্পর্কগুলো আমরা ভালো করে দেখাবো। আর এখানে লিখে নাও যে কলাকোষ। কলাকোষ বলতে যে শরীরের বিভিন্ন অংশ। ওকে, এই হচ্ছে প্রত্যেকটা কিভাবে চেঞ্জ হয়, ভালো করে দেখো। প্রথমে কি হচ্ছে, এই ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। লিখে নাও অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত। অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত, অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত কার মাধ্যমে প্রবেশ করছে ডান অলিন্দে বলতে পারবে? ফুসফুসীয় শিরার মাধ্যমে। ফুসফুসীয় শিরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাই কোশ্চেনে আসে। আমি ছকের মাধ্যমে কিন্তু অনেক কিছু কোশ্চেন ডাউট ক্লিয়ার হবে। ফুসফুসে আমরা জানি অক্সিজেন আছে, আমরা অক্সিজেন গ্রহণ করছি, হ্যাঁ কি না? ফুসফুসে প্রবেশ করছে সেই অক্সিজেন রক্তে মিশছে, সেই রক্তে মিশে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্তটা কার মাধ্যমে? ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করছে। বাম অলিন্দ থেকে রক্তটা কোথায় যাচ্ছে? বাম নিলয়। বাম নিলয় থেকে আবার বেরিয়ে যাচ্ছে কোথা দিয়ে? বেরিয়ে যাচ্ছে মহাধমনির মাধ্যমে। ওকে, মহাধমনির মাধ্যমে। এই যে মহাধমনির মাধ্যমেই বেরোচ্ছে, তাহলে এই রক্তটা কি? বিশুদ্ধ 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 হয়ে, তাহলে এটা কি বলতে পারি? অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত। অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত, হ্যাঁ কি না বলতে পারি? তাহলে মহাধমনী দিয়ে বেরোচ্ছে। সবটাই যে মহাধমনী দিয়ে তার কোনো মানে নেই। মহাধমনী দিয়ে বেরোলো, সেখান থেকে ভাগ হয়ে বিভিন্ন ধমনীর মাধ্যমে কোথায় প্রবেশ করছে? এখানে লিখে নাও ধমনীর মাধ্যমে, বিভিন্ন ধমনীর মাধ্যমে বিভিন্ন কলাকোষে যাচ্ছে। সে হাত, পা, চুল, যেখানে আমাদের কলাকোষ আছে সেই অংশে প্রবেশ করছে। এবার কলাকোষে আমাদের কি করি আমরা? আমি যে ধরো হাতে লিখছি এতক্ষণ ধরে, তাহলে আমরা হাতে রক্ত এসে পৌঁছাচ্ছে, তাহলে হাতের ক্লান্ত হচ্ছি, তাহলে কাজ করছি। এই কাজের ফলে কি হয়? ওই অংশে অর্থাৎ হাতে কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এই কলাকোষ থেকে আবার শিরার মাধ্যমে, নর্মাল কোনো শিরার মাধ্যমে কি হয়? দূষিত রক্ত। দূষিত রক্ত কাকে বলি আমরা? দূষিত রক্ত কোনটাকে বলি? যেটা
CO2 যুক্ত রক্ত, তাকে দূষিত রক্ত বলি, সেটা কোথায় যায়? সেটা যাচ্ছে মহাশিরাতে, শিরা হয়ে যাচ্ছে মহাশিরা। এই মহাশিরা কি করছে? এই দূষিত রক্তটাকে নিয়ে ডান অলিন্দে প্রবেশ করছে, আবার ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? ডান নিলয় থেকে কিসের মাধ্যমে প্রবেশ করছে? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কি করছে? সেই দূষিত রক্ত যেটা কলাকোষে সৃষ্টি হয়েছে, সেই দূষিত রক্ত অর্থাৎ CO2 যুক্ত রক্ত, এটা কোথায় প্রবেশ করছে? ফুসফুসে প্রবেশ করছে। যেই ফুসফুসে প্রবেশ করলো, আবার ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে বিশুদ্ধ রক্ত হয়ে গেল। তাহলে এই ক্রমান্বয়ে যে পদ্ধতিটা চলছে, এটাকেই বলা হয় রক্ত সংবহনের রেখাচিত্র। রক্ত সংবহনের রেখাচিত্র, হ্যাঁ কি না? রক্ত সংবহনের রেখা চিত্র। এইটার ওপর কিন্তু সমস্ত কোশ্চেন ডিপেন্ডেন্ট। কীরকম কোশ্চেন আসতে পারে এই টপিকটার ওপর থেকে ভালো করে শুনে নাও। বলবে যে বাম নিলয় থেকে কোন রক্তবাহের মাধ্যমে বিশুদ্ধ রক্ত বেরোয়? কী হবে অ্যান্সার? ছকেই অ্যান্সার লেখা আছে, বলো। বাম মহাধমনী। ওকে। কোন রক্তবাহের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দূষিত রক্ত ফুসফুসে প্রবেশ করে? কোন রক্তবাহের মাধ্যমে হৃৎপিণ্ডে থেকে ফুসফুসে প্রবেশ করে দূষিত রক্ত? দেখো, ডান নিলয় বলতে ডান নিলয়টা হৃৎপিণ্ডের অংশ, ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসে প্রবেশ করছে কার মাধ্যমে? ফুসফুসের ধমনীর মাধ্যমে। বোঝা গেছে? এই ছকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, যারা সায়েন্স বহুদিন পরে পড়ছো, জেনে নাও, এগুলো কিন্তু জানতে হবেও। হচ্ছে, কোনো ডাউট থাকলে বা কোনো সমস্যা থাকলে বলো আমাকে, বলো। কোনো সমস্যা থাকলে বলবে, হ্যাঁ কি না? হয়েছে প্রত্যেকের? কোনো ডাউট বা কোনো সমস্যা নেই তো? চলো দেখো নেক্সট। তাহলে এই যে সংবহন করলাম, সংবহনের এই ছকের মাধ্যমে কিন্তু অনেক কিছু কোশ্চেন আমাদের ডাউট বা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এরপরে যেটা আমরা নোট ডাউন করো গুরুত্বপূর্ণ অংশ, যেটাকে বলতে পারি যে হৃৎপিণ্ডের বিভিন্ন সহযোগী কলা। নেক্সট হেডিং করবে হৃৎপিণ্ডের বিভিন্ন সহযোগী, হৃৎপিণ্ডের বিভিন্ন সহযোগী কলা। সহযোগী কলার ইংলিশ কি? এই সহযোগী বলতে পারো, বা এটাকে এরকম বলা যায় সংযোগী কলা। সংযোগী কলা কথাটাই বেশি শোনা যায়, দ্যাট ইজ জাংশনাল টিস্যু। ওকে। এই সহযোগী কলা বা জাংশনাল টিস্যু, এটাকে মোটামুটি রকম আছে আমাদের, বলা যাবে? কেউ বলতে পারবে? 5 প্রকার, 5 রকমের। নোট ডাউন করো, 5টা ভাগ করো, এর মধ্যে আলোচনা হয়ে যাবে। 5টা, 1 2 3 4 5টা। তাহলে এই সহযোগী কলা বা সংযোগী কলা বা জাংশনাল টিস্যু 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটা কি? একটা নোট ডাউন করো, সাইনোএট্রিয়াল নোড। সাইনোএট্রিয়াল নোড, যাকে আমরা কি বলি? SA নোড। ওকে। এরপরে কি আছে? এরপরে আছে আন্তঃনোডীয় তন্তু। নোট ডাউন করবে, আন্তঃনোডীয় তন্তু। দেখো, দেখে ভয় পেও না, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, আর খুব কঠিনও নয়। হচ্ছে, এরপরে লিখে নাও এট্রিওভেন্ট্রিকুলার নোড। এট্রিওভেন্ট্রিকুলার নোড, যাকে বলা হয় কি? AV নোড। ওকে। এরপর নোট ডাউন করবে হিজের বান্ডিল। তারপর নোট ডাউন করবে পারকিঞ্জি তন্তু। হচ্ছে, অসুবিধা নেই। তাহলে এই SA নোড, আন্তঃনোডীয় তন্তু, AV নোড, হিজের বান্ডিল, পারকিঞ্জি তন্তু। এবার ভালো করে যেটা প্রথম থেকে জানার দরকার, আমি আর বেশি কিছু লেখাচ্ছি না, বেশি বলবো, তোমরা এটা শুনে নেবে। দেখো, এই SA নোড কথাটা তোমরা শুনে থাকবে। এই SA নোডকে কি বলা হয় বলতে পারবে? SA নোডকে কি বলা হয়? এই SA নোড পেসমেকার। এটাকেই বলা হয় ছন্দ নিয়ামক, বা যাকে ইংলিশে বলা হয় পেসমেকার। আমরা যেটা পেসমেকার কথাটা শুনে থাকি, সেটা কি? SA নোড। তাহলে এই পেসমেকার ব্যাপারটা কি? ভালো করে শোনো। এই SA নোড মিনিটে
মিনিটে 70 থেকে 80টি হৃদস্পন্দন তৈরি করে। 70 থেকে 80টি হৃদস্পন্দন তৈরি করে। ওকে, 70 থেকে 80টি হৃদস্পন্দন তৈরি করে। এই হৃদস্পন্দন তৈরির মাধ্যমে হৃৎপিণ্ডের বাকি অংশগুলিকে নিয়ন্ত্রণ করে, তাই একে ছন্দ নিয়ামক বা পেস মেকার বলা হয়। হ্যাঁ কি না, বোঝা গেছে? এবার যেটা জানার দরকার, আন্তঃনোডীয় তন্তু এটা কি, ভালো করে শুনবে। এই আন্তঃনোডীয় তন্তু হচ্ছে এই এসএ নোড আর এভি নোডের ঠিক মাঝে অবস্থিত বিশেষ তন্তু বিশেষ, যা এসএ নোড যখন কোনো সঞ্চালন সৃষ্টি করে বা হৃদস্পন্দন সৃষ্টি করে, সেটা এই তন্তুগুলোর মাধ্যমে এভি নোডে এসে পৌঁছায়। কথাটা বোঝা গেছে? তাহলে এটা কি একটা বিশেষ মাধ্যম বলতে পারো, যা এসএ নোড থেকে উৎপন্ন হৃদস্পন্দন এভি নোডে সঞ্চারিত করে। হচ্ছে এই এভি নোডকে একটা স্পেশাল নামে বলা হয়, কি বলা হয়? এভি নোডকে বলা হয় সংরক্ষী ছন্দ নিয়ামক। সংরক্ষী ছন্দ নিয়ামক, বা যাকে ইংলিশে বলতে পারি রিজার্ভ পেসমেকার। কোনো কারণে যদি এসএ নোড খারাপ হয়ে যায় বা কোনো কিছু সমস্যা ক্রিয়েট করে, তার জায়গায় কিছুক্ষণ বা কয়েকদিন এই এভি নোড কাজ চালিয়ে দিতে পারে। ওকে, তবে এটা পার্মানেন্ট ইস্যু নয়। কোনো কারণে স্পন্দন সৃষ্টি যদি কোনো কারণে ব্যাহত হয়, তখন এভি নোড স্পন্দন সৃষ্টি করে হৃৎপিণ্ডকে কার্যকরিতা বজায় রাখতে পারে। এই কারণে একে বলা হয় সংরক্ষী ছন্দ নিয়ামক। এটা মিনিটে কতবার সৃষ্টি করে? লিখে নাও, মিনিটে 40 থেকে 60টি হৃদস্পন্দন সৃষ্টি করতে সক্ষম। ওকে, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হচ্ছে বলবে আমাকে হ্যাঁ কি না। এরপর চলেছে হিজের বান্ডিল। এই হিজের বান্ডিল কি? এই এভি নোডেরও পরবর্তী অংশ হচ্ছে হিজের বান্ডিল, যা যদি কোনো কারণে এসএ নোডও বিকল, এভি নোডও বিকল, তখন খুব ধীর গতিতে হলেও হৃৎপিণ্ডের কার্যকারিতা কিন্তু বজায় রাখতে পারে স্পন্দনের মাধ্যমে। কত স্পন্দন? 36টি মিনিটে 36টি হৃদস্পন্দন সৃষ্টি করতে সক্ষম। বোঝা গেছে? হ্যাঁ কি না, ইম্পর্টেন্ট কিন্তু। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে পার্কিঞ্জি তন্তু। দেখো, পার্কিঞ্জি তন্তু কিন্তু নিজে কোনো রকম স্পন্দন সৃষ্টি করতে পারে না। এই পার্কিঞ্জি তন্তুর কাজ কি? এসএ নোড যদি তৈরি করে, সেখান থেকে এভি নোড হিজের বান্ডিল হয়ে এর কাছে যখন পৌঁছায়, এ সেটাকে পেশিগুলোতে ছড়িয়ে দেয়। তবে কতটা কীভাবে সৃষ্টি করে লিখে নাও, যে 30 থেকে 35টি সৃষ্টি করতে পারে, তাও মানে সৃষ্টি করে হৃদস্পন্দন সৃষ্টি করে। বোঝা গেছে? তাহলে মেন কে কাজ করছে? মেন কাজ করছে এসএ নোড। সেখান থেকে আস্তে 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 আমরা পার্কিঞ্জি তন্তুর দিকে দেখতে পাচ্ছি। কোশ্চেন কিন্তু আসে যে কাকে পেসমেকার বলা হয়, কোনটা বিকল হলে আমরা পেসমেকার বসাতে হয়, সেটা কি? এসএ নোড। এটা কিন্তু মনে থাকে, মনে যায় কোশ্চেনে কিন্তু আসে সাইনো এট্রিয়াল নোড বা এসএ নোড। বলো, কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, ইম্পর্টেন্ট কিন্তু। হচ্ছে ব্রতি বোঝা গেছে? সীমা লিখতে পারছো? সালমা লেখা যাচ্ছে? চলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোনটা বলো, কোন জায়গাটা বললাম বুঝলাম না, বলো। যদি কোনো কারণে রিজার্ভ পেসমেকার, রিজার্ভ সংরক্ষণ মানে রিজার্ভ পেসমেকার, যদি কোনো কারণে এই এসএ নোড বিকল হয়ে যায়, তখন কিছুক্ষণের জন্য বা কিছু মুহূর্তের জন্য এভি নোডকে কাজ চালিয়ে দিতে পারে। এই কারণে একে রিজার্ভ পেসমেকার বলা হয়। হ্যাঁ কি না, কোনো অসুবিধা নেই? বোঝা গেছে? এসন্ন হয়েছে না হয়নি? চলো দেখো, এই আমরা মোটামুটি হৃৎপিণ্ড সংক্রান্ত ডিটেলস বললাম। এরপরে যেটা আমার জানার দরকার গুরুত্বপূর্ণ, যে রক্তবাহ। চলো প্রত্যেকে হেডিং করো, নেক্সট টপিক রক্তবাহ। দেখো, যে পারবে না বা কোনো ডাউট আছে বা কোনো সমস্যা আছে, আমাকে জিজ্ঞাসা করে নেবে। ওকে, নেক্সট হেডিং করো রক্তবাহ, ব্লাড ভেসেল। রক্তবাহ। দেখো, রক্তবাহ কাকে বলে? আমরা প্রত্যেকেই জানি যে মূল রক্ত সংবহনতন্ত্রে যার মধ্যে রক্ত প্রবাহিত হয়, তাকে আমরা বলতে পারি কি? তাকে বলতে পারি আমরা রক্তবাহ। এটা ক প্রকার? এটা কিন্তু 3 প্রকার। জাস্ট 3টে ভাগ আমরা করতেই পারি। ফার্স্ট 1 নম্বর হচ্ছে ধমনী। আগে ধমনী সম্বন্ধে আলোচনা করে নিই। ধমনীর মধ্যে দিয়ে কি প্রবাহিত হয়? বিশুদ্ধ রক্ত। ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় বিশুদ্ধ রক্ত। তবে এরও কিন্তু ব্যতিক্রম রয়েছে। কি ব্যতিক্রম? কোন ধমনী দিয়ে দূষিত রক্ত প্রবাহিত হয়?
বলা যাবে? ফুসফুসীয় ধমনী। তো আমরা ছকেই দেখেছো যে ফুসফুসের ধমনী থেকে ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, হ্যাঁ কি না? এটা হচ্ছে ধমনী। নেক্সট যেটা রক্তবাহের গুরুত্বপূর্ণ সেটা কি? সেটা হচ্ছে শিরা। এই শিরা কি রক্ত পরিবহন করে? দূষিত রক্ত, যা যাকে বলতে পারি কার্বন ডাইঅক্সাইডপূর্ণ রক্ত। এরও ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা আমরা দেখেছি যে ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করছে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার যেটা জানার দরকার একটু, এই শিরারও কিন্তু কিছু ভাগ রয়েছে। এই শিরারও দুটো ভাগ রয়েছে। এই শিরার দুটো ভাগ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কি? একটা হচ্ছে সিস্টেমিক শিরা, সিস্টেমিক শিরা, আর একটা কি? আর একটা পোর্টাল শিরা। শুনে থাকবে, একটা সিস্টেমিক শিরা আর একটা কি? পোর্টাল শিরা। দেখো আমি তোমাদের এবছর যেহেতু টাইম পাওয়া যায় যতটা ডিটেলসে যাওয়া যায় সেভাবে কিন্তু আমি করে রাখছি, কারণ পরীক্ষার কোশ্চেন খুব সহজ হবে এটা ভাবা ভুল। বুঝতে পারলে? চলো, সিস্টেমিক শিরা কাকে বলে? দেখো, যে শিরা রক্ত জালক থেকে শুরু করে মানে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে, তাহলে এর জায়গা কোনটা, মানে ওয়ে কোনটা? রক্ত জালক থেকে উৎপন্ন হচ্ছে, হৃৎপিণ্ডে প্রবেশ করছে, এটা কি? সিস্টেমিক শিরা, হ্যাঁ কি না? এবার পোর্টাল শিরা বলতে কোনটা? পোর্টাল শিরা যে সমস্ত শিরা রক্ত জালকে উৎপন্ন হচ্ছে, হৃৎপিণ্ডে প্রবেশ করছে, কিন্তু এর মাঝে অন্য কোনো অংশে আবার রক্তজালক সৃষ্টি করছে, তাকে বলি পোর্টাল শিরা। লিখে নাও তাহলে, রক্তজালক থেকে উৎপন্ন হচ্ছে, আবার সে কোনো না কোনো অঙ্গে গিয়ে আর একটা জালক সৃষ্টি করছে, তারপরে হৃৎপিণ্ডে প্রবেশ করছে। তাহলে এর মাঝের পথটা একটু জটিল, এটাকে বলা হয় পোর্টাল শিরা। এবার আমার জানার দরকার যে সিস্টেমিক শিরার এক্সাম্পল কি? মহাশিরা বা যে কোনো নর্মাল শিরা হচ্ছে সিস্টেমিক শিরার এক্সাম্পল। আর পোর্টাল শিরার এক্সাম্পল কি? পোর্টাল শিরা হচ্ছে লিখতে পারি হেপাটিক শিরা, হেপাটিক পোর্টাল শিরা বলতেই পারি। এগুলো হচ্ছে পোর্টাল শিরার এক্সাম্পল। ব্রতী বোঝা যাচ্ছে? মধুমিতা বোঝা যাচ্ছে? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ কি না? এগুলো কি? পোর্টাল শিরা বলতে সেটাকেই বলি যে শিরা রক্তজাল থেকে উৎপন্ন হচ্ছে, হৃৎপিণ্ডে প্রবেশও করছে, কিন্তু মাঝে কোনো না কোনো অঙ্গে সেটা কি করছে, অঙ্গে সেখানে আর একটা জালক সৃষ্টি করছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে পোর্টাল শিরা। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? বোঝা গেছে? ছবিটা দেখা যাচ্ছে না। ছবি দেখা যাচ্ছে না মানে? এরকম কার ছবি দেখা যাচ্ছে না মানে? বুঝলাম না। এই তো ছবি, পোর্টাল শিরার জায়গাটা দেখা যাচ্ছে না। তুমি ক্যামেরা রোটেট করো, দেখতে পাবে। এই তো দেখতে পাবে, ফুল দেখা উচিত তো। ক্যামেরা রোটেট করো, ফোনকে রোটেট করো, দেখবে ঠিক দেখতে পাবে। হচ্ছে এই হলো আমাদের হচ্ছে রক্তবাহের ভাগ। রক্তবাহের এই ভাগগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে, হ্যাঁ কি না? এইরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের প্রায়ই আছে। হচ্ছে তাহলে আমাদের যেটুকু পার্ট পড়ার দরকার বা যেটুকু পার্ট আমাদের করার প্রয়োজন আমি কিন্তু তোমাদেরকে পরপর নোট ডাউন করিয়ে দিলাম। এরপর যেটা বাকি থাকছে, ভালো করে শোনো, এরপর যেটা বাকি থাকছে এই চ্যাপ্টার থেকে আমি সেটা আর এই ক্লাসে লেখাবো না, আমি সেটা হাতের নোট লিখিয়ে তোমাদের ফুল পিডিএফ হিসাবে, যেটা প্রথম দুটো ক্লাস প্লাস আজকের ক্লাস হিসাবে ফুল পিডিএফ হিসাবে তোমাদেরকে আমি প্রোভাইড করব। ঠিক আছে? তোমরা জাস্ট এই রক্তবাহের আজকে এতটা যেটা করালাম আমি এই টপিকের পর থেকে সেটা লিখে নেবে। কি লিখে নেবে? কোন পার্টটা? যেটা হচ্ছে হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ। রোগ বলতে কাকে বলা হয় হার্ট ফেলিওর, কাকে বলা হয় হার্ট ব্লকেজ, কাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এই রোগ যেগুলো, এই রোগ সংক্রান্ত ব্যাপারগুলো আমি তোমাদের নোট ডাউন, বেকার ক্লাসে বলে টাইম নষ্ট করব না, আমি নোট ডাউন করিয়ে দেবো। এরপর থেকে তোমরা কিন্তু ভালো করে লিখে নিও। বুঝতে পারলে? তাহলে আমার এই টোটাল কার্ডিওভাস্কুলার সিস্টেম প্রথম দুটো ক্লাসে রক্ত নিয়ে ডিসকাস করেছি, থার্ড ক্লাসে হৃৎপিণ্ড ও রক্তবাহ নিয়ে আলোচনা করলাম। এটা কিন্তু এই প্রথম চ্যাপ্টার কিন্তু শেষ হলো। তোমরা লাইফ সায়েন্সে খাতা বানাও, সেই খাতা বানিয়ে ফার্স্ট চ্যাপ্টার লিখে রাখো যে রক্ত ও হৃদরক্ত সংবহনতন্ত্র। এটা হলো পরের দিনের ক্লাসে আমি এবার রুটিনটা ঠিক করে নেবো ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের সঙ্গে আলোচনা করে। সেখানে কিন্তু আমি আলোচনা করব ফিজিক্যাল সায়েন্সের কোনো টপিক। বুঝতে পারলে? ফিজিক্যাল সায়েন্স করার পরে অঙ্কে যাব, অঙ্কের পরে ইংলিশে যাব, এরকম যাতে একঘেয়েমি না লাগে সেরকম কিন্তু পরপর আমরা এগোবো। ওকে, চলো আজকে মোটামুটি এতটাই। আমি তোমাদেরকে পিডিএফটা পাঠাচ্ছি, তার সঙ্গে রাত্রিবেলা এরপর থেকে কি নোট ডাউন করতে হবে আমি সেটা তোমাদেরকে তোমার হাতে লিখে পাঠাবো, তোমরা নোট ডাউন করে নিও। ঠিক আছে? চলো আজকে এতটাই, পরবর্তী ক্লাসের আপডেট আমি গ্রুপে দিয়ে দেবো।
ঠিক আছে, চলো।